নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতীয় রাজনীতিতে নীতিশ কুমারের পরিচিতিটা আজ হয়তোবা নতুন করে বলার মতো কিছু নেই, কিন্তু এবার সেই নীতিশ কুমারকে নিয়ে ফের একবার জল্পনা শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতেই। কেননা নীতি আয়োগের বৈঠকে নাকি এবার অনুপস্থিত বিহারের মুখ্যমন্ত্রী এই নীতিশ কুমার। আবার কেন্দ্রের উপর কি এবার গোসা করেছে তাহলে বিহারের মুখ্যমন্ত্রী? প্রশ্ন অবশ্যই উঠে আসছে, কিন্তু বিস্তারিত জানবো। আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, নীতি আয়োগের বৈঠকে কার্যত এবার অনুপস্থিত বিহারের মুখ্যমন্ত্রী, কেন? তাহলে কি হঠাৎ করে আবারও তার সেখানে ভারতীয় রাজনীতি বা কেন্দ্রের উপরে এবার তার গোসা রয়েছে, যার কারণে এবার অনুপস্থিতি তার? দেখো, অবশ্যই নীতিশ কুমার আজকে তিনি যে নীতি আয়োগের বৈঠক, সেই নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত। এবং প্রথমে মনে করা হয়েছিল যে এনডিএ শাসিত সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আসবে, এটাই কিন্তু জাতীয় সংবাদ মাধ্যমের যারা সেখানে আলোকচিত্র শিল্পী ছিলেন তাদের কিন্তু এমনটাই ধারণা ছিল। কিন্তু যখনই দেখা গেল যে নীতিশজি আসেনি, তারপর থেকেই কিন্তু সবাই বিশেষ করে যারা সেখানে আলোকচিত্র শিল্পী তারা প্রশ্ন শুরু করতে থাকে, কোথায় গেল নীতিশ কুমার? কারণ নীতিশ কুমারের এক ঝলক ছবির কিন্তু জাতীয় পর্যায়ে কিন্তু অনেক মূল্য রয়েছে। সেই জায়গা থেকে অনেকে হয়তো মনে করেছিলেন যে সবাই আসার আগেই হয়তো তিনি প্রবেশ করে গিয়েছেন। সবাই ওয়েট করেছিল যে দিল্লির যারা সেখানকার আমাদের প্রতিনিধি ওয়েট করেছিল যে নীতিশ কুমার বেরোলে হয়তো নীতিশ কুমারের মুখের সামনে গিয়ে সবাই বুমটা প্লেস করবে। কিন্তু একটা সময় ভুল ভাঙলো যে নীতিশ কুমার আজকের এই যে বৈঠক, সেই বৈঠকে তিনি উপস্থিত হননি। এবং কেন উপস্থিত হননি তারপরেই কিন্তু গুঞ্জন শুরু হতে থাকে একেবারেই। এবং সেই জায়গাতে ছিল, সেখানেই জানা যাচ্ছে যে এরপরেই দেখা গেল যে প্রধানমন্ত্রী পিছনেই বিহারে নীতিশ কুমারের প্রতিনিধিরা উপস্থিত হন। বিহারের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, এই দুজনে নীতিশ কুমারের অনুপস্থিতিতে দুজন উপমুখ্যমন্ত্রী এই নীতি আয়োগের বৈঠকে উপস্থিত হয়েছেন, এমনটাই কিন্তু জানানো হয়েছে। তবে নীতিশ কুমারের এই অনুপস্থিতি নিয়ে জল্পনা কি না, কয়েকদিন আগে আমরা দেখলাম যেভাবে নীতিশ কুমারকে বা নীতিশ কুমারের রাজ্যের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে, তাতে নীতিশ কুমারের তো তিনি খুশি হওয়ার কথা এবং নীতি আয়োগের বৈঠকে তো তার আরো এসে দাবি করার কথা ছিল। কিন্তু কেন তিনি সেই দাবি তিনি আসলেন না, এই নিয়ে কিন্তু বিস্তর জল্পনা হতে শুরু করে ভারতীয় রাজনীতির অন্দরে। তবে নীতিশ কুমারের পক্ষ থেকে এখনো এই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। তবে জেডিইউর পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, প্রশাসনিক কাজে রাজ্যে ব্যস্ত থাকাতেই তিনি তার দুজন ডেপুটি চিফ মিনিস্টারকে পাঠিয়েছে ডেপুটি চিফ মিনিস্টারকে পাঠিয়েছে এবং ডেপুটি চিফ মিনিস্টারকে পাঠানো হয়েছে এই কারণেই যে অনেক রাজ্যে অনেক সময় ডেপুটি চিফ মিনিস্টার বা সেখানকার যে ফিনান্সের সেক্রেটারি সেটা পাঠায়। এই নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয় বলে পাল্টা জেডিইউর পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু জেডিইউর পক্ষ থেকে যতই জানানো হোক, এই যে নীতিশ কুমারের যে অনুপস্থিতি, সেটা নিয়ে যে রাজনীতির অলিন্দে জল্পনা কল্পনা চলবে সে কথা বলার অপেক্ষা রাখে না। কারণ এবারের বাজেটে মূলত সবারই ফোকাস ছিল, বাজেটের প্রথম অধিবেশনেই সবার ফোকাস ছিল যে নীতিশ কুমারের জন্য বা নীতিশ কুমারের জন্য বা চন্দ্রবাবু নাইডুর জন্য কি বরাদ্দ করে। এই বাজেট যখন পেশ করলো তখন আমরা সবাই দেখতে পেলাম যে এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুহাত ভরে বিজেপি সরকার তারা বরাদ্দ দিয়েছে, এনডিএ সরকার বরাদ্দ দিয়েছে। সেই জায়গা থেকে এত বড় বরাদ্দ পাওয়ার পরেও নীতিশ কুমারের কেন অনুপস্থিতি, তা নিয়ে স্বভাবত প্রশ্ন তো উঠছেই। তবে একটা মহল মনে করছে যে নিশ্চয়ই বিজেপি শীর্ষস্থানীয় কোনো নেতার সঙ্গে নীতিশ কুমারের হয়তো ফের আবার একটা গোসার মতো জায়গা তৈরি হয়েছে। যেই গোসা পর্ব এখনো চলছে, তার জন্যই হয়তো নীতিশ কুমার আসেনি, এমন একটা জায়গা থেকে দাবিও করা হচ্ছে। তবে সেই দাবির পক্ষে জোরালো কোনো বিবৃতি এখনো পর্যন্ত নীতিশ কুমার বা নীতিশ কুমারের দলের শীর্ষস্থানীয় নেতারা কিন্তু দেয়নি। দলের মুখপাত্ররা অবশ্য এই নিয়ে বলা বলি করেছে, কিন্তু দিল্লিতে এই মুহূর্তে সংসদ অধিবেশনে তাদের যারা নীতিশ কুমারের ঘনিষ্ঠ সাংসদ তারা রয়েছেন জিতেন মাঝির মতো মন্ত্রী বিহারের থেকে আগত, যেহেতু আলাদা দল হলেও তিনিও রয়েছেন, তিনিও এই নিয়ে কোনো মন্তব্য করেনি। অর্থাৎ মন্তব্য যখন হয়নি তখন এই নিয়ে আরো 24 ঘন্টা বা 48 ঘন্টা যে জল্পনা চলবে সে কথা কিন্তু বলার আর অপেক্ষা রাখে না শতাব্দী।
একটি বিষয় জানতে চাইবো, আমরা যদি একটু খেয়াল করি তাহলে কিন্তু বলা যায় নীতি আয়োগের এই বৈঠক কিন্তু তিনি এই প্রথমবারই নয়, এর আগেও তিনি এড়িয়েছেন। এবার কিন্তু তিনি কেন্দ্রের শরিক, তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও তার এড়িয়ে যাওয়া শুধুই কি সেখানে প্রশাসনিক বা দলের কোনো কাজ, নাকি তিনি আদতে ইচ্ছে করে এবার এড়িয়ে যাওয়ার সেই পন্থা অবলম্বন করছেন? দেখো, এটা আবার নীতিশ কুমারের একটা চালও হতে পারে। সম্রাট চৌধুরী তিনি কিন্তু বিজেপির নেতা এবং একটা সময় সেখানকার প্রেসিডেন্ট ছিলেন, বিহার বিজেপির প্রেসিডেন্ট। সেই জায়গাতে দাঁড়িয়ে সম্রাট চৌধুরীকে পাঠিয়ে হয়তো তিনি একটা কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? না, যত দাবি দাবা বরাদ্দ সমস্তটাই কিছু সম্রাট তার দুই ডেপুটি চিফ মিনিস্টারকে দিয়ে তিনি হয়তো বলালেন, এবং তিনি যদি এই মুহূর্তে আরো দাবি দাবা নিয়ে বলতেন তাহলে হয়তো আরো একটা বিতর্কের জন্ম নিত এবং অন্যান্য বিরোধী দলগুলি বলার সুযোগ পেত যে নীতিশ কুমারকেই সমস্ত কিছু দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, তিনি সরকার টিকিয়ে রেখেছেন বলে তাকেও আক্রমণ করা হতো। এখন হতে পারে সেই আক্রমণ থেকে কিছুটা বাঁচার জন্য অন্যদিকে বিজেপির মধ্যে নীতিশ কুমারকে নিয়ে যাতে বা জেডিইউ কে নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, তার জন্য তার রাজ্যের যে দুই ডেপুটি চিফ মিনিস্টার, একজন বিজেপির সেখানকার সর্বোচ্চ নেতৃত্ব, তাকে তিনি পাঠিয়ে দিলেন। তারা যদি কোনো দাবি করে, বা দাবি তো তারা নিশ্চয়ই করেছে, সেই দাবিগুলো হয়তো এখনো প্রকাশ্যে আসেনি, সরকারি বৈঠক যেহেতু, সেখানে তাদের যে দাবি সেই দাবিগুলো তো আর বলতে পারবে না যে নীতিশ কুমারের দাবি। সেই দাবি কিন্তু তখন হয়ে যাবে ডেপুটি চিফ মিনিস্টারের দাবি করেছে, এবং এই দাবি কারা জানিয়েছে? না, এই দাবি জানিয়েছে হচ্ছে সেখানকার স্টেট গভর্নমেন্ট দাবি জানিয়েছে, এবং স্টেট গভর্নমেন্টের তারা প্রতিনিধি দুইজন ডেপুটি চিফ মিনিস্টার, এবং তার মধ্যে অবশ্যই একজন বিজেপির একজন নেতা, তিনি বিজেপি থেকে জিতে সেখানকার যে উপমুখ্যমন্ত্রী হয়েছেন। সেই ক্ষেত্রে বিরোধীরা যেমন তাকে কোনো আক্রমণ করতে পারবে না, তেমনি বিজেপির ভিতর থেকেও কিন্তু অনেকে আক্রমণ করতে পারবে না। যদি কেন বলো, তাহলে অবশ্যই তোমাকে বলি যে একনাথ শিন্ডে তিনিও কিন্তু এনডিএ শরিক দলের কিন্তু সদস্য, কিন্তু একনাথ শিন্ডে কিন্তু এই বাজেট নিয়ে, মানে মহারাষ্ট্রের বাজেট নিয়ে মুখে না বললেও তিনি কিন্তু অখুশি। তিনি আরো একটু বাড়তি বরাদ্দের আশা কিন্তু করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেহেতু নীতিশ কুমারকে ধরাধস্তে সমস্ত কিছু দিয়েছে এনডিএ শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা, যদি আমি তোমায় বলি মেঘালয়ের যিনি চিফ মিনিস্টার, তিনিও তো এনডিএর মুখ্যমন্ত্রী, তারও দাবি দাওয়া আছে। এদিকে মহারাষ্ট্রের চিফ মিনিস্টারেরও দাবি দাওয়া আছে। এই যে এনডিএর যারা শরিক দলগুলির যারা মন্ত্রীরা রয়েছেন, তাদের কাছে তো নীতিশ কুমার একটা এখন এই মুহূর্তে দিলেন যে একই এনডিএ তে রয়েছি, নীতিশ কুমারের জন্য একরকম আর আমাদের জন্য একরকম, এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠছে। অন্যদিকে আমি একদম বলতে পারি তোমাকে, দেশের মুখ্যমন্ত্রী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বাজেটকে স্বাগত জানালেও বন্যা পরিস্থিতিতে বিহারকে যেভাবে 18,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সেই জায়গায় তো তাকে অসমের এখনো পর্যন্ত ফান্ডই বরাদ্দ করা হয়নি, বা ফান্ড নিয়ে কোনো মুখ খোলা হয়নি। ফান্ড দেওয়া হবে বলেছে, কিন্তু কত ফান্ড দেওয়া হবে সেটা নিয়ে কিন্তু বলা হয়নি। সেই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু যথেষ্ট অসন্তুষ্ট। সেই জায়গাতে দাঁড়িয়ে বিজেপির মধ্যেও তো নীতিশ কুমারের আরো শত্রু বাড়বে। তার জন্যই হয়তো তিনি এই বৈঠকে না গিয়ে তার দুই ডেপুটি চিফ মিনিস্টারকে পাঠিয়ে সমস্ত দাবি দাবাগুলোকে সেখানে প্লেসমেন্ট করলেন, এবং পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন আসে তিনি বলবেন আমি তো যাইনি, ডেপুটি দুই চিফ মিনিস্টার গেছিল, তার মধ্যে তো একজন বিজেপি সেখানকার স্টেট প্রেসিডেন্ট ছিল। এই ব্যাপারটাই হয়তো জন্যই তিনি এই বৈঠকটা এগিয়ে গেছেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। একেবারে নীল, ধন্যবাদ। বিস্তারিত বিষয়ে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক তুলে ধরলো। তবে বারংবার তিনি এড়িয়ে যাচ্ছেন সেই নীতি আয়োগের বৈঠক। কার্যত আজ ছিল নীতি আয়োগের বৈঠক, সেক্ষেত্রে কিন্তু দেখা যায়নি, অর্থাৎ অনুপস্থিতি লক্ষ্য করা গেছে এই নীতিশ কুমারের, এবং এই নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং একই সঙ্গে তার বারংবার এড়িয়ে যাওয়া এই বৈঠক, তা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তার কোনো নয়া পন্থা নয় তো, নাকি গোসা করেছেন আদৌ কেন্দ্রীয় সরকারের উপর, এই নিয়ে কিন্তু নজরে রাখছে রাজনৈতিক মহল। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।